প্রথম জিনিস আমার যেটা মনে হয়, যে আমি বলেছিলাম যে সার্জেগো ঢাকায় গিয়ে কি করেন সেটা দেখার অপেক্ষায় আছি, এবং সেই অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি একটা সম্পর্কে ধারণা করা যেতে পারে। তিনি পৌঁছেছিলেন জুলাইয়ের শেষে, এবং সেই তথাকথিত জুলাই আন্দোলনের যারা নায়ক বা নায়িকা, তাদের কারোর সঙ্গে তিনি দেখা করেন। তিনি না ইউনুস, যেটা আগে আমেরিকার সকলেই দেখা করতেন, ইউনুসের সঙ্গে দেখা করেননি। এমনকি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়মিত থাকতেন আমেরিকার সঙ্গে বৈঠকে, তিনিও নেই। জামায়াত ইসলাম, তারা হলেন অফিসিয়ালি বিরোধী দল। ভারতের বিক্রম মিস্ত্রি গিয়ে দেখা করেছেন, কিন্তু সার্জিও দেখা করলেন না। এবং যে ছেলে পিলেদের যে দল, যে পোলাপানদের দল বলে আপনাদের ওখানে বলা হয়, এনসিপি, সেই এনসিপি তাদের সঙ্গেও দেখা করলেন। জুলাই আন্দোলন নিয়ে কি আমেরিকা মত বদলাচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি সেখানে গিয়ে বসে বিএনপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং বিএনপির যারা রাজনৈতিক নেতা তাদের সঙ্গে করেনি। কার সঙ্গে করেছেন যেটা এখনো পর্যন্ত নিশ্চিত কনফার্ম, সেটা হচ্ছে ভারতের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে করেছেন। এবং যেটা শোনা যায় তার যে, আমি যেটা পরবর্তীকালে আরেকটু প্রথম পাতায় শুনেছিলাম অনেক রকম, তারপরে ধীরে ধীরে আরো খোঁজ করতে গিয়ে আরো কিছু তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুপুর বেলাতেই কিন্তু একটা নৈশভোজের ব্যবস্থা ছিল না যে তা না, তবে নৈশভোজটা দুপুরেই কিন্তু বাতিল করে দিয়েছিল আমেরিকা, যে তাদের সন্ধ্যেবেলায় কোনো একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যে বৈঠকের কারণে তারা ওই নৈশভোজে সময় দিতে পারবেন না। এখন কূটনীতিতে না এগুলো হচ্ছে পরিষ্কার একটা করে, এগুলো একশো বার্তা বহনকারী। আপনি করমর্দন করছেন কি করছেন না, কিভাবে করছেন, কতটা আড়ষ্ট হয়ে করছেন, কতটা উষ্ণতা করছেন, এই সমস্তটাই কিন্তু কূটনীতির একটা ভাষা, এবং সেটা থেকে কূটনীতি অনেক ছবি, অনেক কথা বলে দেয়, অনেক ভাষণের থেকে। ফলে সেই নৈশভোজ না খাওয়া, এবং তাদের অতিথি হয়ে তিনি সেখানে খেলেন না। এবং জানি না, বাংলাদেশের লোকেরা তো নানা রকম, সেটা পড়ে আসছি যদিও, বলে দিই যে আলোচনা করছেন প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ করেছেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ সঠিক হয়নি, ফলে এই নিয়ে চলছে। আমার বক্তব্য, সার্জিগোলকে দাওয়াত তো সঠিক তো নাকি দেননি, নাকি তিনি বিরক্ত হয়ে বা দাওয়াত বয়কট করলেন। এবং তিনি সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে, যে হোটেলে ছিলেন সেই হোটেলে ফিরে এমন কিছু বৈঠক করেছেন যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে, আমি 100% নিশ্চিত নই, কিন্তু এটা ঘটনা যে এটা আওয়ামী লীগ থেকেই নিশ্চিত করা হয়েছে, যে সার্জিগোর যাওয়ার আগে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতে চান যারা ঢাকায় আছেন। এবং তখন তো আছেন বলতে একমাত্র সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা, বাকিদের বাকি যে পুরনো সাবেক স্পিকার তারা তো কেউ নেই, তারা তো, আর বেশিরভাগ অন্য নেতারা তো বেশিরভাগই জেলে। তিনি এবং জাতীয় পার্টির নেতা জিএম তাদের সঙ্গে নাকি তার একটা কথা হয়ে থাকতে পারে, যদিও এখনো আমি বলছি কিন্তু এটা, কিন্তু সেই বৈঠকে যার সঙ্গেই তিনি কথা বলুন, তাতে এমন কোনো তথ্য তিনি পেয়েছিলেন যে তথ্যটা একমাত্র তিনি ভেরিফাই করতে পারেন শাসক গোষ্ঠী নয়। কারণ শাসক দল, তারা তো তাদের কথা তো তিনি তো রহরহ শুনছেন, তাদের কথা তো জানাই আছে। তিনি জানতে চেয়েছিলেন তার বিশেষ বন্ধু, ব্যক্তিগত বন্ধু দীনেশ ত্রিবেদীর থেকে। এবং দীনেশ ত্রিবেদী, আমি শুনেছি সেই হোটেলে 8টা 10-এ সকালে পৌঁছেছেন, বোধহয় 9টা 20 নাগাদ বেরিয়েছেন। সেটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা যারা ওখানে পাহারায় ছিলেন তারাই জানিয়েছেন, তাদের থেকেই জানা যায় এরকম এত দীর্ঘ সময় ছিলেন। তো সেখান থেকে দীনেশ ত্রিবেদী অনেক কিছু তাকে বাংলাদেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে অনেক কিছু অবহিত করেছেন। আমেরিকানরা গেলে ব্যবসা বাণিজ্য এসব কথা বলবে, এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো কোনো নতুন কথা নয়। আর ভালো বৈঠক হয়েছে, কে বলবে খারাপ বৈঠক হয়েছে? সবই ভালো বৈঠক হয়েছে। তারপরেও ভালো বৈঠকের পরেও তিনি যে ধরনের, এবং শুধু তিনি কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং তার জন্য আমেরিকার দূতাবাস তারা একটা নোট ভার্বালে পাঠিয়েছিল জাতিসংঘের ওখানে ঢাকার অফিসে, যে আমাদের সার্জিও তিনি যেতে চান, দেখতে চান, তার দেখার ব্যবস্থা করুন। কিন্তু সার্জিও ফিরে এসে জাতিসংঘের কারোর সঙ্গে দেখা করেন, জাতিসংঘের কোন অফিসারের সঙ্গে দেখা করেন। তো সার্জিও জামায়াত ইসলামী, বিএনপি দল, এনসিপি, যারা জুলাইয়ের মহান বিপ্লবের নেতা, তাদের কারোর সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর যদি ঘটনাগুলো হয়ে যায়, আর 1-2 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সত্যি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছিল কি হয়নি, এটা তো কনফার্ম হলে তখন বলা যায়। তার যে
এই যে চলাফেরাটা, এই চলাফেরাটা নির্দিষ্টভাবে এটা রিপাবলিকান রাজত্বের আমেরিকার দৃষ্টি হিসাবে দেখতে হবে। আমেরিকা বলতে আমেরিকা নয়, আমেরিকা বাইপার্টিজান হলেও আমেরিকার ডেমোক্রেটরা যেভাবে তারা দেখেন তাদের যে পররাষ্ট্রনীতি, তার সঙ্গে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন। ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপার। আপনি জানেন তো যে রিপাবলিকানরা আসার পর স্বয়ং ট্রাম্প বিবৃতি দিয়েছিলেন যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তুলসী গাবার্ড বলেছিলেন জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তাই না? তো এখন সেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভিন্ন চোখে দেখেন জো বাইডেনের আমেরিকার থেকে। ফলে নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে, এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা, এবং যে ক্ষেত্রে হাই কমিশনারের সঙ্গে তার গভীর আলোচনা চলছে আর কি। আমার প্রাথমিকভাবে মনে হলো এটা একটা প্রধান বার্তা সার্জারি করে। বলুন পূর্ণিয়া সাহেব। দাদা, আমি প্রসঙ্গে যাচ্ছি, যাওয়ার আগে দর্শক একটা কমেন্ট করেছে স্পেসিফিকলি আপনার কাছে জানার জন্য যে শেখ হাসিনা ফিরলে ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে আসবেন বাংলাদেশে, আপনি বলেছিলেন। সেই ক্ষেত্রে গৌতম দা আসবেন কিনা জানতে চান আমাদের একজন দর্শক, যে গৌতম দাও কি সেই শেখ হাসিনা যদি আসে সেই কভার করার জন্য আসবে কিনা। আমিও আবেদন করেছি, তিনি যখন সিদ্ধান্ত নেবেন, গতকাল আমি শুনেছি গত পরশুদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখানে এসেছিলেন। তিনি একটা তালিকা তৈরি করছেন নেতা এবং সাংবাদিক, এবং বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম ভীষণ আগ্রহী আসতে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও কলকাতার সাংবাদিক ছাড়াও অনেক পশ্চিমা গণমাধ্যম তারা কভার করেছিল, সমস্ত পশ্চিমা গণমাধ্যম। ফলে তাদের অনেকে আবার একটা এই দৃশ্য দেখার জন্য, এটা একটা সত্যি দেখার মতো দৃশ্য বটেই, যে ফাঁসির আসামি শেখ হাসিনা তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করছেন, এবং সেটা তো একটা ঘটনা দেখার জন্য। ফলে আমি জানি না, সৌভাগ্য যদি আমার হয় নিশ্চিত আমি যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার যেতে কোনো আপত্তি নেই। দাদা, সার্জিও বোরের এই ট্যুরটা কি আওয়ামী লীগের জন্য কোনো গ্রিন সিগন্যাল মনে করা যায়? এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, অনেকে বাংলাদেশের ভিতরে আলাপ করছে যে সার্জিও বোরের দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা তেমন কোনো রহস্য না, মূলত চীনের বাংলাদেশের উপর প্রভাব ঠেকানোর জন্য ভারত এবং আমেরিকা যে এক আছে এইটা নিশ্চিত করার জন্য তারা বৈঠকটা করেছেন। আপনার কি মনে হয়? জানি না কতটা নিশ্চিত হয়েছে না আমেরিকা, আমি তো জানি না। গতকাল রাতে তারা চীনের প্রপোজাল তারা গ্রহণ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেখলাম। তারা তো চীন যে প্রস্তাব দিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গোয়েন্দা নেটওয়ার্ক, সেটাতে নীতিগত সম্মতি দিয়েছেন তারেক রহমান। কিন্তু আমেরিকা যে প্যাক্সিলিকা যে অ্যালায়েন্স করতে জন্য যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যেটা আর একটা কাউন্টার অ্যালায়েন্স চীনের বিরুদ্ধে, যাতে ভারতও একটা শরিক, আর সেটাতে এখনো তারেক রহমান সরকার কোনো সম্মতি দেয়নি। তারা বিবেচনা করছেন, শুনে তারা দেখবে নাকি। চীনের ব্যাপারটা তো আমি গোড়াতেই বলেছিলাম। আর দ্বিতীয়ত দুটি বিষয়ে তো আমি বলেছিলাম যে এই রিপাবলিকান ট্রাম্পের আমেরিকা, তারা বাংলাদেশের একটা ইনক্লুসিভ পলিটিক্স দেখতে চায়, যেটা ভারত চায়, এবং এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহমত। আপনি যদি বলেন, আমি যা ঘটনাটা ঘটেছে সেটাকে যদি যদি সত্যিকারের যদি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা নিশ্চিত যে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রের মত হয়তো বদলানোর একটা ইঙ্গিত আছে, নেই যে তা নয়। এটা হবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু হবে। নইলে এত পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল কেন? কে নেই বলুন? রয়টার দিয়ে শুরু হয়েছে, এপি হয়েছে, ব্লুমবার্গও হয়েছে। ব্লুমবার্গ এটা প্রকাশিত হয়নি, আশা করি হবে। সিঙ্গাপুরের কাগজ হচ্ছে, জাপানের কিওটো এজেন্সি হয়েছে, আপনার চীনও সাউথ চায়না মর্নিং পোস্ট ইন্টারভিউ। আপনি ভাবুন, এতগুলো সংবাদ গণমাধ্যম যারা পশ্চিমা, ভারত ছাড়া, ভারতে তো এখন পর্যন্ত একটি মাত্র সাপ্তাহিক ম্যাগাজিনে পুরো সম্পূর্ণ ম্যাগাজিনটা শেখ হাসিনাকে নিয়েই প্রকাশিত হয়েছে, তার ইন্টারভিউ সমেত, যেখানে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে ফিরছেন। ফলে সার্জারি করে যে গোটা বিষয়টা, সফরটা যদি কূটনীতির ভাষায় দেখতে হয়, সার্জারি গোর তো এমন কোনো আশ্বাস কিছু তারেক রহমান সরকারকে কতটা কি দিয়েছেন, এই নিয়ে তো একটা সংশয় আছে। দাদা, একজন দর্শকের
প্রশ্ন, আমি আমার দিক থেকে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু ওনার সরল প্রশ্ন যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না কেন? বাংলাদেশে অনেকে মনে করে, বা শেখ হাসিনার যারা কর্মী সমর্থক অনেকে মনে করে যে ভারত ফুল সুইং তাকে হেল্প করবে। এখান থেকে বোধহয় প্রশ্নটা করছে যে ভারতের কোন ভূমিকা কেন দৃশ্যমান হচ্ছে না। ভারতের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না, যারা প্রশ্ন করছেন তাদের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না। রাস্তায় নামছেন কবে সেটা আগে ঠিক করুন। ঘরে ঘরে যা আছে তাই হাতে নিয়ে নাও, যেরকম শেখ মুজিব বলেছিলেন, সেটা নামতে হবে। সেটা না হলে ভারতকে দেখতে পাবেন। আর দ্বিতীয়ত, ভারতের ঘোষিত নীতি হচ্ছে শেখ হাসিনা যেদিন যখন যেখানে চাইবেন সেটা যাওয়ার তার ব্যবস্থা করুন। এটা ভারত সরকারের ঘোষিত নীতি, মানে অঘোষিত, অফ দ্য রেকর্ড, প্রকাশ্যে ঘোষিত। ভারতকে দেখা যাচ্ছে না, বাংলাদেশে আওয়ামী লীগপন্থী সমর্থকদেরও কিছু কিছু সাহস করে কিছু কিছু লোক রাস্তায় নামছেন, মিছিল করছেন। সবাই তো নামছেন না। যতজন এমপি জিতেছিলেন তাদের প্রত্যেকে যদি অন্তত 500 করে লোকও যদি তারা নামাতে পারেন, তাহলে একটা বিপুল জনসমাগম হয়। কোথায় সেটা দেখছি না তো, তাই না? সেটাও তো দেখছি না। ভারতের জন্য ভরসা করে লাভ নেই। ভারত বাংলাদেশের দুঃসময়ের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটার জন্য আপনাদের আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নেই। আমি শেখ হাসিনার সমর্থক একজনের যেহেতু কমেন্ট নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে কমেন্ট পড়ে বোঝা যায় একজনের একটা কমেন্ট দাদা নিতে চাই। শেখ হাসিনাকে রক্ষা করতে ভারত গ্যারান্টি চাচ্ছে। শেখ হাসিনা 15 বছর কত মানুষ খুন করেছে, সেই বিচার কি ভারত মাথা পেতে নিবে? আমি শেখ হাসিনা বিরোধী পক্ষের এই বিষয়টা আপনার একটু মন্তব্য জানতে চাই। ধরুন, শেখ হাসিনা আসার আগে, ক্ষমতায় আসার আগে যে গণহত্যা হয়েছে, যে অত হত্যাকাণ্ড ঘটেছে, তার দায় কি সেই সরকারগুলো একটাও নিয়েছে? এগুলো কেউ নেয় না। এখন যেগুলো বলছে সবই তো এগুলো, শেখ হাসিনা তো বলেছেন তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন, তাই না? তিনি তো বলেন তিনি ওই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে নর্মাল আদালতে তার সম্মুখীন হতে রাজি আছেন। ভোলকার ট্যুর যে রিপোর্ট দিল 1400, আপনাদের সরকার ইউনুস সে দিল 838। তারপরে সেই সংখ্যাটা কমছে। 44 জন তো কথিত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তাহলে তাদের জন্য তাদের কিভাবে হত্যা হলো সেই তদন্তে ইন্টারমিডিয়েট অর্ডিন্যান্স জারি করে বন্ধ করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে সাইফার রাইফেলের বুলেটে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে কেন তদন্ত হলো না? যেখানে বাংলাদেশের উপদেষ্টা বলছে একটা ফোন আছে, এই জন্য আওয়াজটা একটু কম হয়, একটু কম হয়ে যাবে। শুনেছি জি জি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন দাদা? আপনি জি, আপনি কিছুক্ষণ আগে যে তথ্যটা দিলেন, এটা আমার মাথায় স্ট্রাইক করছে যে অলরেডি শেখ হাসিনা আসলে মিডিয়া কি হবে এটা প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এখন আর ওই মিডিয়ায় বক্তব্য দিয়ে উনি আসছেন এটা বলার বাইরেও মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করেছে, তারা ডিসেম্বরে ফিরছেন? কাজ কি হচ্ছে আমি জানি না। সেগুলো তো দেখুন গোপন রণনীতি। একটা তো প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা করে তো কোনো যুদ্ধের ঘোষণা হয় না, তাই না? মিডিয়ার সামনে ঘোষণা করে তো কিছু হয় না। তো তিনি যখন আসছেন এতটাই কনফিডেন্ট যে তিনি যাবেন, এবং এতটাই কনফিডেন্ট যে সেখানে তার হিম্মত নেই সরকারের তাকে ফাঁসি দেওয়ার, পারবেন না দিতে। বরঞ্চ আমি তো অতীতেও বলেছি, যখন বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, তখন তারই ফাঁসি হয়ে গেছিল পরে। বঙ্গবন্ধু তো সজ্ঞানে সশরীরে বাংলাদেশে হাজির হয়েছিলেন, তাই না? আজ যারা ফাঁসির কথা বলছেন, আমার আশঙ্কা তাদের ফাঁসি না হয়ে যায় শেখ হাসিনা ফেরার পর। সেটা একটা চিন্তার বিষয় আছে। ফলে তাদের এই বিষয়ে বেশি উদ্বেগ না দেখানোটাই ভালো, কারণ এদের তালিকাও তৈরি হচ্ছে। তাদের তালিকা তৈরি হচ্ছে, তারা কিন্তু যুদ্ধ অপরাধী। শেখ হাসিনা যুদ্ধ অপরাধী না, যদি অপরাধও করে থাকেন সেটা ফৌজদারি অপরাধ, সেটা তো বিচার সাপেক্ষ, তাই না? ভারতের কি দায় নেওয়ারে আছে? ভারত কেন দায় নিতে হবে? ভারত মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনা থাকাকালীন ভারত সব থেকে বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, দুদেশের মধ্যে সম্পর্কটা সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। আবার শেখ হাসিনা ফিরে এলে প্লাটিনাম পর্যায়ে উন্নীত হবে। সে তো ভারত তো চাইবে সেরকম একজন বন্ধুকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। তার সঙ্গে ভারত তাকে, তিনি তার নিজের দেশে কি করেছেন সেটা সেখানকার মানুষ, সেখানকার জনতা, সেখানকার আদালত তারা ডিসাইড করবে। তো ভারত কেন তার দায় নেবে? ভারতের দায় নেওয়ার তো প্রশ্ন নেই। তো ভারত ভারত কি শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল খালেদা জিয়ার সময়, তার কি দায়িত্ব, কি খালেদা জিয়ার দায়িত্ব কি ভারত নিয়েছিল? নেয়নি তো, তাই না? নিয়েছিল কি? নেয়নি তো। তো সুতরাং আজকে হঠাৎ এই দায়িত্ব ভারতের কি প্রশ্ন? ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা বাংলাদেশের মধ্যে ওটা ঠিক করে বলুন কি করবেন না করবেন। আমরা দেখে আমাদের সাথে দাদা
এটা কতটা অথেন্টিক তথ্য আমি জানি না। একটা আইডেন্টি ক্লিয়ার নাম বোঝা যাচ্ছে না, লিখছেন 5 আগস্ট শেখ হাসিনা এবং সাকিব আল হাসান প্রথমবার প্রেস কনফারেন্স করবে। 5 আগস্টের কথা বলা হচ্ছে, আমি জানি না কতটুকু কি। যাই হোক, এটা থাকলে তো আপনার কাছে দাওয়াত থাকতো। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, আমি অনুষ্ঠান বেশি লম্বা করবো না। সেটা হলো যে বাংলাদেশ, চীন, মিয়ানমার একটা করিডোরের আলাপ চলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্ট মার্টিনস আমেরিকা চায়, সে অনেক আগে থেকে, বঙ্গবন্ধুর সময় থেকে তারা চায়। তারা শেখ হাসিনা অনেকবার বলেছে এটা দিয়ে দিলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না, এবং ক্ষমতায় থাকতেও তিনি অনেকবার বলেছেন। সেন্ট মার্টিন যদি এখন, আমেরিকার সাথে তো আমাদের এখন খুবই দখল, তারা আমাদের মুক্তিযুদ্ধের যেখানে বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযোদ্ধাদের তালিকা করে দিতে চায়। সেই আমেরিকা যদি সেন্ট মার্টিনে বেস করতে পারে, আর এদিকে যদি মিয়ানমার, বাংলাদেশ, চায়না করিডোর হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য কি বেকায়দাজনক হবে না? অবশ্যই ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য বেকায়দাজনক। আমেরিকা তো চায় না, আমেরিকা হতে দেবে না। এটা তো শুনুন, ওটা বাংলাদেশ সরকারও তো এখন যে সিদ্ধান্ত নিতে পারে। শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার কি ঘোষণা করেছে যে আমরা ওই করিডোরে আছি? বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তরে ভারত মনে করে বেল্ট রোড ইনিশিয়েটিভটা ভারতের স্বার্থ বিরোধী। তো ভারত তো না, আমেরিকা তো চেয়েছিল আমেরিকা থেকে মানে বাংলাদেশ হয়ে মিয়ানমার হয়ে একটা করিডোর, তাই না? তো সেই করিডোরটা কি হলো? সেটা তো ইউনুস থাকাকালীন ইউনুস চেষ্টা করেছিলেন। ইউনুস তো সেন্ট মার্টিনও দিয়ে দিতে পারতেন, তো যাই হোক দিতে পারেননি। সে চেষ্টা করেছিলেন, তার আগেই তাকে চাপে পড়ে নির্বাচন দিতে হয়েছে। তবে আপনি যেটা বলছেন সেটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, তো আমার কাছে এটা নয়, এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। এই জন্য আমেরিকা সেই কারণেই তো সার্জিক্যাল সফল, যে কতটা এটা সত্যতা আছে সেগুলো তিনি জানতে চেয়েছে, সেগুলো খোঁজ নিয়েছে কতটা সত্যতা আছে। দাদা, ওই যে দর্শক বলছিলেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবে, সে আবার বলছে যে কনফার্ম আওয়ামী লীগের পেজে ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনা 5 আগস্ট প্রেস কনফারেন্স করবে। আমি সবশেষ দাদা যে প্রসঙ্গে আসতে চাই সেটা হলো যে আবারও দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গ। জামাতে ইসলামী দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে সন্দেহ পোষণ করছে। আমার মনে আছে তিনি যে ওই রবীন হাজারিকার গানগুলো বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, তখনও জামাত প্রশ্ন তুলেছিল। এখনো আবার তারা সাজিয়াগুড়ের টুকটা নিয়ে এসে জামাত ইসলামী প্রশ্ন, বিএনপি নয়, এনসিপি নয়। এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? না, তাদের কাছে উদ্বেগের বিষয় হচ্ছে একটা সময় তো জামায়াত ইসলামীকে ডেমোক্র্যাটরা খুব গুরুত্ব দিত। ডেমোক্র্যাটরা তো শেখ হাসিনার উপরে চাপ তৈরি করেছিল যে জামায়াত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হোক, যেটা শেখ হাসিনা রাজি হননি। রিপাবলিকানদের মত ফারাক আছে। আমেরিকার দূতাবাসে যত জামায়াত ইসলামী শিবিরের লোক ছিল বেশিরভাগেরই চাকরি নট হয়ে গেছে, তাদের চাকরি আর নেই। দু একজন রয়ে গেছে, কিন্তু বাকি সকলেরই প্রায় নেই। তবে জামায়াত ইসলামী সম্পর্কেও এখন রিপাবলিকান আমেরিকা তার মত বদলাচ্ছে। আপনি যেটা বলছেন যেটা জামায়াত ইসলামের, আমি এই প্রশ্নটা ন্যায্য প্রশ্ন, প্রশ্নটাকে নিয়ে আমি কোনো অশ্রদ্ধা অসম্মান করব। তার উচিত ছিল প্রশ্নটা তারেক রহমানকে বলা। তার উচিত ছিল প্রশ্নটা আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন, ড্রেস কিনস্টেনশন, তাকে প্রশ্নটা করা। তিনি তা না করে কাকে প্রশ্ন করছেন, কাকে বলছেন এটা? যে দীনেশ ত্রিবেদী বলবেন আমাকে আমাকে যে ডাকবে আমি সেখানে নিয়ে যাবো। আমাকে উনি ডেকেছেন, আমি গেছি, তার সঙ্গে কি সম্পর্ক? কেন ডেকেছেন সেটা তাকে জিজ্ঞেস করবো। তাকে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না, হিম্মত নেই, আসলে ভয় পেয়ে গেছে। তারেক রহমানকে প্রশ্ন করতে পারছেন না, প্রশ্ন করতে পারছেন না আমেরিকান দূতাবাস যে তোমরা কেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলে? অথচ বিবৃতি দিয়ে করা উচিত না তো জানি, সে তো আপনি দেখেছেন তো, আপনাদের খুব ফেভারিট যারা সেই ধরনের জুলাই তথাকথিত বিপ্লব, তার যে হোতা একজন বিদেশে বসে বসে নানা রকম গালি দিতেন, তিনিও তারেক রহমানকে গালি দিয়েছেন। কিন্তু আত্মসমর্পণ করেছে তারেক রহমান, যে তার যেই গোরকে এরকম ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক করতে দিয়ে। দুঃখের বিষয়, সময় বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলে যাবে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরটা বিজয়ের মাস। আগস্ট মাস শুরু হয়েছে, সবশেষ দাদা, আপনি এর আগে আগস্ট নিয়ে একটা আশঙ্কার কথা বলেছিলেন যে আগস্টে কিছু হতে পারে। আগস্ট মাস শুরু হয়েছে, নতুন কোনো বাতাস কি টের পাচ্ছেন? আগস্ট মাসে খুব নেতিবাচক ঘটনা ঘটে। রাষ্ট্রপতির পদত্যাগ হয়ে গিয়েছে, নতুন রাষ্ট্রপতি হবেন এই আগস্টে। সেনাপ্রধানেরও বিদায় আসন্ন, তিনিও চেঞ্জ হতে পারেন। আর তৃতীয়ত আগস্ট মাসে এই যে দীনেশ ত্রিবেদীর এত এত মানে তার তৎপরতা বেড়ে গিয়েছে, মার্কিন দূতাবাসের তাদের আনাগোনা, যেটা একসময় শেখ হাসিনার সময় হতো, এখন তারেক রহমানের সময় ঘটছে। 5ই আগস্ট শেখ হাসিনা সেদিন চলে এসেছিলেন ভারতে। ফ্যাক্ট যে তিনি সেই দিনই প্রেস কনফারেন্স করবেন, এবং এই প্রথম
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। এটা ঘটনা। আমি আমন্ত্রণপত্র পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।